This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খসড়া প্রকাশের পর হুগলি জেলা শাসক দপ্তরের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, তৃণমূল, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস সহ বিভিন্ন দলের জেলা নেতৃত্ব। বৈঠক শেষে সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের হাতে হুগলির 18টি বিধানসভার খসড়া তালিকার সফট কপি পেন ড্রাইভে তুলে দেওয়া হয়। চুচুড়া, চন্দননগর, সপ্তগ্রাম এবং গোঘাট বিধানসভার ভোটার তালিকার হার্ড কপি তুলে দেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। বাকি বিধানসভার তালিকার হার্ড কপি এখনো ছাপানো হয়নি, তাই পরে দেওয়া হবে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তালিকায় যতক্ষণ আমরা বুথ স্তরে রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ আমরা সন্তুষ্ট হতে পারছি না। বৈধ ভোটারদের নাম থাকা যতটা জরুরি, ঠিক ততটাই অবৈধ ভোটার চিহ্নিত করে বাদ দেওয়া জরুরি। শুনানি নিরপেক্ষ জায়গায় হতে হবে। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিকাশ রায় বলেন, আমরা বেশ কিছু সমস্যার কথা জানিয়েছি। হিয়ারিং ভেন্যুগুলো যাতে ন্যূনতম 7 দিন আগে জানানো হয়, প্রত্যেক ভোটার যাতে জানতে পারে যে কোন কোন নথি তাদের হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদেব ঘোষ বলেন, সবে খসড়া তালিকা বের গেছে, এটা নিয়ে চর্চা করতে হবে, তারপর বোঝা যাবে কোথাও গলদ আছে কিনা। আগামীকাল বা পরশু পুরো তালিকার হার্ড কপি হাতে পাওয়া যাবে। হুগলি জেলায় 3,18,000 নাম বাদ গেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ হলো, যার ভেতরে দুটো বিধানসভা আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের এডিএম সাহেব, যেখানে চন্দননগর আর চুচুড়ো রয়েছে। যেহেতু পুরো কাজ এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি হার্ড কপির ক্ষেত্রে, সেহেতু আর দুদিনের মধ্যে বাকি বিধানসভাগুলো আমাদের দিয়ে দেবে। এমনি সফট কপি একটা পেনড্রাইভের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে। কি মানে অভিযোগ বা কি সাজেশন আপনারা দিয়েছেন? সাজেশন বলতে গেলে যে এখানে যে সংখ্যাটা আমরা করছি, মানে আমাদের সারা জেলায় যে 3,18,000 সামথিং যে সংখ্যাটা এসছে, আমাদের মনে হচ্ছে সংখ্যাটা আরও বাড়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই তালিকা আমরা পেয়েছি, তালিকা পেয়েছি, আমরা গ্রাউন্ডে পাঠাবো। আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তারা সেগুলো দেখবে এবং তাদের অবশ্যই তাদের নিজের নিজের এলাকার সম্বন্ধে অনেকটা জ্ঞান আছে, কারা আছে কারা নেই এই বৃত্তান্ত এখনও পর্যন্ত। তো সেই জায়গাগুলো যেমন যতটা আমরা সক্রিয়তার সঙ্গে বৈধ ভোটারদের ক্ষেত্রেও দেখব, এবং কোনো অবৈধ ভোটার এই প্রক্রিয়ার মধ্যেও ঢুকে গেল কি না সেটাও আমরা দেখব, তারপরে আমরা বলতে পারব। এই যে খসড়া তালিকা বেরোলো, তার আগের দিন নাকি ইয়েতে ফর্ম বিলি হয়েছে কাপাসডাঙ্গাতে। আমাদের কাছে একটা রিপোর্ট এসছে কাপাসডাঙ্গার একটা বুথে ইনফরমেশন ফর্ম দিয়ে আসা হয়েছে, যাকে আমরা ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি, যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকার মধ্যে ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি সেখানে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি তারা দুজনই মারা গেছে। তার বাড়িতে গতকাল শুনলাম আমরা বিএলও তরফ থেকে ফর্ম দিয়ে এসছি। যদি এটা জীবিত মানুষের ক্ষেত্রে হয় তাহলে বিষয়টা তো চিন্তার বিষয়। সুতরাং এই বিষয়টা আমরা জানিয়েছি, তারাও পুরোপুরি বিষয়টা যে অস্বীকার যাচ্ছে তাও নয়, তবে বলছে এটা একবার আপনারা এসডিও লেভেলে একবার আলোচনা করে দেখবেন। কবে থেকে শুনানি হবে, কোথায় হবে কিছু বলেছে? আজকে 23 তারিখের থেকে শুনানি হওয়া শুরু, 16 তারিখ 23 তারিখ থেকে শুনানি হওয়া শুরু। তার আগে একটা বৈঠক হবে, সে বৈঠকে সব কিছু ঠিকঠাক হবে, কতগুলো ভেন্যু কোথায় কোথায় করা হবে এবং কোনো কোয়ারি আছে কি না। একবার এসডিও লেভেলেও বিডিও লেভেলেও বৈঠক হবে, সেখান থেকে গ্রাউন্ড জিরোর কী ভিউ আছে সেটাও তুলে নেবে, সেই তুলে নিয়ে তারপরে
ডিএম লেভেলে বৈঠক। আপনাদের কি প্রস্তাব, মানে কোনো নিরপেক্ষ জায়গা নাকি সরকার? অবশ্যই, এটা তো একটা কঠিন বিষয়। পশ্চিমবাংলার মতো জায়গায় ভীষণই কঠিন বিষয়, কারণ কত রকম চাপ এরপরে এসে ওনাদের ঘাড়ের উপর পড়বে, যারা এই হিয়ারিংয়ের ক্ষেত্রে মুখ্য দায়িত্ব পালন করবে গ্রাউন্ডে গিয়ে। আপনারা সকলেই ওয়াকিবহল পশ্চিমবাংলায় কীরকম চাপ তাদের উপর পড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো নিরপেক্ষ জায়গায় চাইব। প্লাস হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও যেন সহযোগিতা করতে পারে ভোটারদের, যারা হয়তো সাসপেক্ট আছে তাদের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যেটা হোক নিজেদের রায় দিতে পারে। সেরকম একটা জায়গা হলে খুবই ভালো হয়, এবং সিকিউরিটির বিষয়টা তো অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বদলীয় বৈঠকে যেটা আলোচনা হয়েছে, আজকে ড্রাফট রোল আজকে পাবলিশ হয়েছে বেলা 12টাতে অফিসিয়ালি। তো বিএলওদের কাছে গতকাল থেকে ওনাদের অ্যাপসে এটা অ্যাভেলেবেল ছিল। তো আজকে অফিসিয়ালি ড্রাফট রোল বেরোনোর পরে সারা সমস্ত পলিটিক্যাল পার্টিকে একটা সফট কপি দেওয়া হয়েছে, যেখানে 18টা বিধানসভা নন ইমেজ কপি সফটওয়্যার। তো যেহেতু এটা ডাউনলোড করে প্রিন্ট করতে সময় লাগবে বলে আগামীকাল অথবা পরশুর মধ্যে সমস্ত পলিটিক্যাল পার্টিকে 18টা বিধানসভা ড্রাফট রোল দিয়ে দেওয়া হবে। এবং তার সঙ্গে আজকে যেটা মিটিংয়ে আলোচনায় জানিয়েছে, যে আমরা প্রশ্ন করেছিলাম যে কত নাম আপাতত যে এএসডি যেটা বলছে যে অ্যাবসেন্টি, সিক্রেট, ডেড এবং ডুপ্লিকেট, যে কত বাদ গেছে, তাতে ওনারা জানিয়েছেন 3,18,874 জনের নাম বাদ গেছে। তাতে যে ড্রাফট রোল যেটা আপাতত বেরিয়েছে তাতে দেখা গেছে যে মৃত ভোটারের যেটা তথ্য জানিয়েছে 1,22,210, এবং অ্যাবসেন্ট মানে যারা পাওয়া যায়নি নিখোঁজ বলে সেটার সংখ্যা হলো 58,638, এবং পার্মানেন্টলি শিফটে যারা অন্য জায়গায় চলে গেছে সেই সংখ্যাটা জানিয়েছে 1,24,129, এবং যাদের হয়তো অলরেডি নাম আছে একাধিক জায়গায় সেই সংখ্যাটা 8,325, আর বিভিন্ন কারণে হয়তো খুঁজে পাওয়া যায়নি বা ফর্ম জমা দেয়নি, যেটাকে ওরা আদার্স ক্যাটাগরিতে দেখিয়েছে। তো সেই সংখ্যাটা জানিয়েছে 5,572, টোটাল 3,18,874 জন আপাতত এতে বাদ গেছে। আমরা ইতিমধ্যে ওদের যে লিঙ্ক আমাদের দিয়েছে, যে এপিক দিয়ে সার্চ করলে জানা যাবে যে আমার নাম ড্রাফট রোলে আছে কি না। তো তাতে আমরা দেখেছি অনেক জায়গাতেই যারা প্রকৃত ভোটার, তো যে কোনো কারণে হোক তাদের ফর্ম কিন্তু এখানে অনেক, তাদেরকে একটা হয়রানির মধ্যে পড়তে হবে। কেন? তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, অ্যানেক্সচার 4 দিতে হবে, তাকে হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে। জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ চলে যাচ্ছে এই তালিকাতে, সেটা দিয়েছে। তো সেইটা আমরা মোটামুটি আলোচনা করেছি। আর যেটা সমস্যার মধ্যে আছে, যেটা সমস্যাটা কি, যে হিয়ারিং ভেন্যু এখনও আমাদেরকে জানানো হয়নি। যে আজকে থেকে অফিসিয়ালি যেহেতু ড্রাফট রোল পাবলিশড হয়েছে, নিয়ম মতো আমি আজকে থেকে 6 নম্বর ফর্ম বা কোনো যদি ফলস ভোটারের নাম ওখানে থাকে 7 নম্বর, কিংবা আমার নামের কোনো কারেকশান বা এক ইস্যু থেকে আমি আরেক ইস্যুতে যাওয়ার জন্য যেটা সিস্টেম আছে 8 নম্বর ফর্মে, তো সেইটা আমি দিতে গেলে আমার সেটা আমি সঠিকভাবে দিতে পারছি না। তো সেই কারণে আমরা বলেছি যেখানে যে হিয়ারিং ভেন্যুটা না জানালে যে ভোটাররা কত সুবিধাজনক। যেমন একটা খবরের কাগজে কিছুটা বিভ্রান্ত যে হেডলাইন্স দিয়েছিল, হেডলাইন্সটা কী ছিল, যে সমস্ত ইলেক্টরদেরকে ডিএম অফিসে হিয়ারিং করা হবে। তো সেটা একটা বিভ্রান্তি ছড়িয়েছিল। সেটা আমরা জানিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে হিয়ারিং ভেন্যুগুলো, এবং তাতে ভোটারদের যাতে সুবিধা হয়, কারণ ইলেকশন কমিশনের সমস্ত কিছু তো আমরা জানতে পারছি না। তো এমন একটা সময় জানানো হচ্ছে যে সেটা আমাদের সমস্যা হচ্ছে। তাই আমরা আজকে প্রস্তাব দিয়েছি যে হিয়ারিং স্টার্ট হওয়ার আগে, যেটা এর আগের মিটিংয়েও জানিয়েছিলেন, যে একজন ইলেক্টার্সকে যে নোটিশ সার্ভ করা হবে তাকে ন্যূনতম 7 দিন সময় দিয়ে জানানো হবে। সেই জন্য আমরা হিয়ারিং শিডিউল আজকে চেয়েছি, তো সেটা ওনারা দিতে পারেনি। খুবই শর্ট নোটিশে বলেছে একটা মিটিং ডাকবে, এবং মিটিংয়ে হিয়ারিং শিডিউল ফাইনাল হওয়ার পরে যেন হিয়ারিংটা হয়, যাতে পলিটিক্যাল পার্টিগুলো জানে। এবং আমরা প্রস্তাব দিয়েছি যে কতটা নিকটবর্তী স্থানে, যেমন চুঁচুড়োতে দেখা গেল যে 3 কিলোমিটারের মধ্যে 20টা বুথ আছে, কিন্তু ধনেখালিতে একজন 20টা বুথের এরিয়া হয়তো 10 কিলোমিটার হয়ে গেল, তাহলে তাকে 10 কিলোমিটার দূর থেকে, অর্থাৎ এই ডিস্টেন্সের কথা মাথায় রেখে মানে সংখ্যাটা যেন এরকম না করা হয় যে এত ভোটার অনুযায়ী আমি এত সংখ্যা করছি। আমরা চেয়েছি যে ডিস্টেন্সটা যত কাছে হবে, সেই ভোটার তার আপত্তি বা দাবি যেটা আছে সেটা সেখানে গিয়ে সঠিকভাবে সে জানাতে পারবে, তার কাগজগুলো দেখাতে পারবে। আরেকটা বলা হয়েছে যে 12টা নথি এবং তার সঙ্গে আধারকে যে ইনক্লুড করা হয়েছে, যে যার নাম নেই ডকুমেন্টের জন্য, সেটা আমরা জানিয়েছি যে প্রত্যেক ইলেক্টর
যাতে জানতে পারে নোটিশ যারা পাবে যে তাকে কোন ডকুমেন্ট নিয়ে ওখানে হাজির হতে হবে, অর্থাৎ সেই ডকুমেন্টটা যেন তার সঙ্গে সার্ভ করা হয়। ডিএম সেটা বলেছেন যে যারাই নোটিশ পাবে তাদের প্রত্যেককেই যে 13টা ডকুমেন্টের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে, সেই ডকুমেন্টের চার্ট আমরা তার সঙ্গে আমরা পাঠাবো এবং সেটা আমরা আগামী দিনে কার্যকরী হচ্ছে কিনা সেটা আমরা করি। কারণ আমাদের মুখে যেটা জানানো হলো সেটা বাস্তবে কার্যকরী হচ্ছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং তিনি প্রস্তাব গ্রহণ করেছেন বলে এইভাবেই করা হবে। খাতায় কলমে তো আজকে থেকে হিয়ারিং শুরু হওয়ার কথা 16-12 না, এরকম এটা শুরু হওয়ার কথা হলেও কেন এটা সঠিক নয়, তার কারণটা হলো যে যেহেতু আমাদেরকে জানানো হয়েছে যে 7 দিনের মধ্যে, তাহলে আজকে যদি ড্রাফট রোল পাবলিশড হয় তো আজকে যদি বিএলওরা তাকে নোটিশ দেয় তাহলে 23 তারিখের আগে হয় না। অর্থাৎ যেহেতু অন্য জেলায় কি জানি না, আমাদের হুগলি জেলার ক্ষেত্রে জেলা শাসক আমাদের সর্বজেলা মিটিংয়ে জানিয়েছেন যে একজন ইলেক্টরার্সকে 7 দিন সময় দেওয়া হবে। তার মধ্যেও কোনো মানুষ অসুস্থ হতে পারে, কোনো মানুষ গিয়ে কোনো জায়গায় সমস্যায় থাকতে পারে, হয়তো কোনো লোক কাজ করে দিল্লিতে, সে আছে। যেমন ধরুন যে এখানে একটা সুযোগ দেওয়া হয়েছিল যেটা বিহারে ছিল না, এখানে সুযোগ দেওয়া হয়েছিল যে কোনো ইলেক্টরার্স যদি বাইরে থাকে তার ফর্ম ফিল আপ তার পরিবারের যে কোনো একজন ফর্ম ফিল আপ করতে পারবে এবং তার স্বাক্ষরের জায়গাটা তথ্যটা তার থাকবে। মানে দেখা গেলো যে বাবার ফর্ম ছেলে, যেমন আমি একটা এক্সাম্পল জানি যে ছেলে লন্ডনে থাকে, তার সে তো লন্ডন থেকে ফর্ম ফিল আপ করেনি, অনলাইনেও করেনি, সে ম্যানুয়ালি করেছে, তার বাবা ফর্ম জমা দিয়েছে, দেখলাম চেক করে তার নাম উঠেছে। তো যদি কোনো ক্ষেত্রে সেই ভোটারের যদি কোনো কারণে নোটিশ পায়, যেমন যার ম্যাপিংয়ে মিলবে না তাকে নোটিশ দেবে, তো সেই নোটিশ পেলে তাকে কিন্তু হিয়ারিং নোটিশে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। এবার দেখা গেলো সে লন্ডনে আছে, লন্ডন থেকে প্লেনের টিকিট পেলো না, কিছু হলো না, অসুবিধা হলো, সেই ক্ষেত্রে বলেছে এই ইনফরমেশন যদি তার জানানো হয় জিআরও লেভেলে যে এই কারণে শারীরিক অসুস্থ হতে পারে, অনেক প্রেগনেন্সি মায়েরা আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে ওনারা জানিয়েছে যদি সেটা হিয়ারিংয়ের আগে যদি ইলেকশন কমিশনের যারা আধিকারিক আছেন যারা এই কাজগুলো করবেন তাদের জানানো হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। এটা ওনারা আমাদের জানিয়েছে। সেটা 7 দিনের পরে আরেকবার 7 দিন, হ্যাঁ, কিন্তু ওই হিয়ারিংয়ের আগে তাকে জানাতে হবে যে আমি আমার তার বাড়ির লোকই জানালো যে এই কারণে সে উপস্থিত হতে পারছে না, তাকে সেকেন্ড ডেটে সুযোগ দেওয়া হবে। হিয়ারিংয়ের চিঠি কি বাড়িতে গিয়ে পৌঁছে যাবে? বাড়িতে বিএলওরা পৌঁছে যাবে, মানে হিয়ারিংয়ের চিঠিগুলো যারা যারা হিয়ারিংয়ের নোটিশ পাবে তাদের নোটিশগুলো বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছাবে এবং ন্যূনতম 7 দিন তাকে সময় দেওয়া হবে। সেটা আমাদের জানিয়েছে, সেটা বাস্তবে মিলছে কি মিলছে না সেটা আমরা পরবর্তীকালে দেখবো। আমাদেরকে অল পার্টি মিটিংয়ে এটা জানানো হয়েছে। এটা তো আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে আজকে। হার্ড কপি এখনও সবটার পাওয়া যায়নি, সব কনস্টিটিউয়েন্সি। এটা পেতে পেতে আগামীকাল বা পরশু দিন হয়ে যেতে পারে, তবে সফট কপি সেটা তো অ্যাভেলেবেল। তার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও সবাই এখন পেয়ে যাচ্ছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে এই যাদের নাম ভোটার তালিকায় থাকলো না ইত্যাদি, এদের হিয়ারিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে আমাদের নেক্সট আরেকটা মিটিং হবে। হিয়ারিংটা কীভাবে হবে, কবে থেকে হবে সেই বিষয়ে মিটিং হলে তখন বোঝা যাবে যে কবে থেকে হিয়ারিংটা হচ্ছে। আজকে কতগুলো বিধানসভার তালিকা দেওয়া হলো? আজকে তো 2টো করে বিধানসভা সমস্ত পলিটিক্যাল পার্টিকে দেওয়া আছে, যে যেটা পেয়েছি যেমন এসছে সেই অনুযায়ী হচ্ছে। বাকিটা কালকে চেষ্টা করছি, যদি কোনো কারণে কালকে নাও হয়ে ওঠে পরশু দিনের মধ্যে। মানে যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে মানে কি কোনো গলদ রয়েছে বলে আপনারা মনে করছেন বা কিছু কিছু অভিযোগ করেছেন? বোঝা যাবে না, এই তো সবে বেরোলো, এটা আমরা এটা চর্চা করতে হবে, দেখতে হবে, তারপরে জিনিসটা হচ্ছে বোঝা যাবে এর মধ্যে কী আছে। তবে এমনি মোটামুটি যেটা দেখা গেছে যে 3 লক্ষের ওপরে কত যেন 3 লক্ষ কত 3,18,874 এইটা হচ্ছে বাদ গেছে। এর মধ্যে সবই আছে, ডেট আছে, এটা প্রিভিয়াস যে ভোটার তালিকা ছিল, যে সংখ্যাটা ছিল তার থেকে এইটা কম। এবারে এর মধ্যে ডেড ভোটার আছে, শিফটিং আছে, ডাবলিং আছে, ট্রেস করা যায়নি আছে, এগুলো আছে।